আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইটি থেকে এর প্রথম অধ্যায়ের অন্তর্গত তোমাদের বইয়ের অনুশীলনে যে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন, কিছু রচনামূলক প্রশ্ন, একই সাথে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং দুটি সৃজনশীল প্রশ্ন রয়েছে, আমরা আজকে এগুলির উত্তর করে ফেলব। চলো আলোচনাটি শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। দেখো, তোমরা তোমাদের বইয়ের ঠিক 12 পৃষ্ঠায় যদি চলে যাও, দেখতে পারবে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে প্রথমে দুটি। আমরা প্রশ্নটির উত্তর ইতিমধ্যে তোমাদের জন্য করে রেখেছি। আমরা চেষ্টা করেছি খুবই সহজ এবং সাবলীল ভাষায় উত্তরটি করতে, যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো, মুখস্থ করে রাখতে পারো এবং পরীক্ষায় আসলে সেটিকে লিখতে পারো। দেখো, সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম প্রশ্নটি, কিভাবে পূর্ব বাংলা পাকিস্তানের একটি প্রদেশে পরিণত হয়? উত্তর: 1947 সালে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয়। জন্ম নেয় ভারত এবং পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র। 1947 সালের 14 আগস্ট পাকিস্তান এবং 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। পাকিস্তানের ছিল দুটি অংশ। পূর্ব বাংলা পাকিস্তানের একটি প্রদেশ হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় এ অংশের নাম হয় পূর্ব পাকিস্তান। অপর অংশটি পশ্চিম পাকিস্তান হিসেবে পরিচিতি লাভ করে। এভাবে পূর্ব বাংলা পাকিস্তানের একটি প্রদেশে পরিণত হয়। এরপরে দেখো, তোমাদের 2 নম্বর যে সংক্ষিপ্ত প্রশ্নটি রয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কি? উত্তর: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো 21শে ফেব্রুয়ারি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সহ সমস্ত বাংলাভাষী অঞ্চলে পালিত একটি বিশেষ দিবস, যা 1999 খ্রিস্টাব্দের 17 নভেম্বর জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর 21শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয়। এরপর তোমাদের বইয়ে যদি তোমরা দেখো, বর্ণনামূলক প্রশ্ন রয়েছে 3টি। চলো এই বর্ণনামূলক প্রশ্ন 3টিরও আমরা উত্তর করে ফেলব। বর্ণনামূলক প্রশ্নর প্রথম প্রশ্নটি যেটি রয়েছে, দেখো তোমাদের বইয়ে প্রথম যে প্রশ্নটি রয়েছে, কোন প্রেক্ষাপটে 6 দফার মধ্য আধা সামরিক বাহিনী গঠনের দাবি তোলা হয়? এখানে কিন্তু প্রেক্ষাপটে তোমাদেরকে বর্ণনা করতে বলেছে। দেখো উত্তর: অঙ্গরাজ্যগুলোকে আঞ্চলিক নিরাপত্তা দেওয়ার প্রেক্ষাপটে 6 দফার মধ্যে আধা সামরিক বাহিনী গঠন করার ক্ষমতা দেওয়ার দাবি তোলা পূর্ব পাকিস্তানের জনগণ নিজেদের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং রাজনৈতিক অধিকার রক্ষার জন্য স্বায়ত্তশাসনের গুরুত্ব নতুনভাবে উপলব্ধি করে। 6 দফা পূর্ব পাকিস্তানের জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক সহ সকল অধিকারের কথা তুলে ধরে। আইয়ুব সরকার একে বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি হিসেবে আখ্যায়িত করে। এই কর্মসূচি বাঙালির জাতীয় চেতনামূলে বিস্ফোরণ ঘটায়। এতে প্রত্যক্ষভাবে স্বাধীনতার কথা বলা না হলেও এ 6 দফা কর্মসূচি বাঙালিদের স্বায়ত্তশাসনের মন্ত্রে গভীরভাবে উজ্জীবিত করে। এরপর তোমাদের বইয়ে বর্ণনামূলক 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে, দেখো 2 নম্বর যে প্রশ্নটি তোমাদের বর্ণনামূলক প্রশ্ন রয়েছে, পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর অর্থনৈতিক বৈষম্যই পূর্ব পাকিস্তানের জনগণকে 6 দফা দাবির আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বাধ্য করেছিলেন। এ বক্তব্যের সমর্থনে যুক্তি দাও। উত্তর: পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর অর্থনৈতিক বৈষম্যই পূর্ব পাকিস্তানের জনগণকে 6 দফা দাবির আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বাধ্য করেছিল। এই বক্তব্যটি সমর্থনযোগ্য। 1947 সালে পশ্চিম পাকিস্তানি শোষণ প্রতিষ্ঠার ফলে পূর্ব পাকিস্তান দ্রুত পিছিয়ে যেতে থাকে। বৃদ্ধি পেতে থাকে 2 অঞ্চলের মধ্যকার বৈষম্য। পাকিস্তান সরকারের বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব বাংলার চেয়ে পশ্চিম পাকিস্তান অনেক বেশি অর্থনৈতিক সুবিধা লাভ করেছিল। পূর্ব বাংলার পাট, চা, চামড়া প্রভৃতি বিদেশে রপ্তানি করে। আচ্ছা, যে বৈদেশিক মুদ্রা অর্জিত হতো তার সিংহভাগ পশ্চিম পাকিস্তানের উন্নয়নে ব্যয় হতো। এরপরে দেখো, বৃদ্ধি পেতে থাকে 2 অঞ্চলের মধ্যকার বৈষম্য। পাকিস্তান সরকার বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব বাংলার চেয়ে পশ্চিম পাকিস্তান অনেক বেশি অর্থনৈতিক সুবিধা লাভ করেছিল। পূর্ব বাংলার পাট, চা, চামড়া প্রভৃতি বিদেশে রপ্তানি করে। হ্যাঁ, এটা আমরা পড়ে ফেলেছি, তাই না? এরপর দেখো, যে বৈদেশিক মুদ্রা অর্জিত হতো তার সিংহভাগ পশ্চিম পাকিস্তানের উন্নয়নে ব্যয় হতো। ফলে ব্যবসা বাণিজ্য, শিল্প উৎপাদন, কৃষি সহ অর্থনৈতিক সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের চাইতে কয়েক গুণ পিছিয়ে পড়ে। পূর্ব পাকিস্তানের জনগণ নিজেদের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং রাজনৈতিক অধিকার রক্ষার জন্য স্বায়ত্তশাসন গুরুত্ব নতুনভাবে উপলব্ধি করে। পাকিস্তানের বৈষম্যমূলক নীতির সারসংক্ষেপ। এটাই ছিল পাকিস্তানের বৈষম্যমূলক নীতির সারসংক্ষেপ। এবার 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, দেখো 1970 সালের নির্বাচনের ফলাফলের প্রভাবী মুক্তিযুদ্ধের অনিবার্য কারণ বিশ্লেষণ করো। উত্তর: 1970 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় এবং প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
ফলে 6 দফা ও 11 দফার প্রতি জনগণের অখণ্ড সমর্থনের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক বিজয় ঘটে। অন্যদিকে পাকিস্তানের সরকার ও স্বার্থান্বেষী মহলের জন্য এটি ছিল বিরাট পরাজয়। তারা বাঙালির হাতে ক্ষমতা হস্তান্তরের বিরোধিতা ও ষড়যন্ত্র করতে থাকে। পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানের কর্তৃত্বের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান গ্রহণ করে। 1971 সালে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পিছনে নির্বাচনের অপরিসীম গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে। এই নির্বাচন বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক অগ্রযাত্রাকে মুক্তিযুদ্ধের চরিত্রদানে বিশাল ভূমিকা রাখে। পরিণতিতে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। এরপর তোমরা তোমাদের বইয়ে কিছু বহু নির্বাচনী প্রশ্ন পেয়ে যাবে। দেখো, বহু নির্বাচনী প্রশ্নগুলোর আমরা তোমাদেরকে উত্তরগুলি করে দেব। দেখো, বহু নির্বাচনী প্রশ্নের প্রথম যে প্রশ্নটি রয়েছে, ভাষা আন্দোলনে পূর্ব বাংলার কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়? উত্তরটি হবে ক, বাঙালি জাতীয়তাবাদ। এরপর দেখো, একটি উদ্দীপক রয়েছে। এই উদ্দীপকটি পড়ে তোমাকে 2 এবং 3 নম্বর প্রশ্নের উত্তর করে ফেলতে হবে। তো দেখো, উদ্দীপকটি এখানে আমরা পড়ে ফেলি। উদ্দীপকে বলছে, রিফাত প্রতি বছর 21 ফেব্রুয়ারি ঘরে বসে টিভির পর্দায় কার্টুন ছবি দেখে, কিন্তু সে এবছর 21 ফেব্রুয়ারি প্রভাত ফেরির অংশ নিতে স্কুলে আসে এবং প্রতিজ্ঞা করে যে সে প্রতি বছর শহীদ মিনারে ফুল দেবে এবং ইংরেজি অক্ষরে আর লিখবে না। এখান থেকে 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে, প্রতি বছর শহীদ মিনারে ফুলদানের প্রতিজ্ঞা রিফাতের আচরণে প্রকাশ পেয়েছে কি? এখানে উত্তরটি হবে খ, 1 এবং 3, অর্থাৎ ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা এবং শহীদের স্মৃতি হৃদয়ে লালন করা। এরপর 3 নম্বর যে প্রশ্নটি তোমাদের বই রয়েছে, দেখো, রিফাতের মানসিক পরিবর্তনের পেছনে যে মূল্যবোধ প্রতিফলিত হয়েছে তা হলো গ, নিজ ভাষার প্রতি মমত্ববোধ। এছাড়া তোমাদের এখান থেকে বহু নির্বাচনী। এবার দেখো, প্রথম যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে সেটি আমরা উদ্দীপকটি দেখতে পাচ্ছি। দেখো, উদ্দীপকটি একটু আমরা ভালো করে যদি খেয়াল করি, উদ্দীপকে এই যে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের যে বৈষম্য এটি কিন্তু তুলে ধরা হয়েছে। দেখো, এই যে সেনা কর্মকর্তার চাকুরির ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানে হার ছিল 95% এবং পূর্ব পাকিস্তানে ছিল মাত্র 5%। এই যে প্রত্যেকটি ক্ষেত্রে এরকম আমরা বৈষম্য দেখতে পারবো। দেখো, সাধারণ সৈনিকের ক্ষেত্রে 96%, পূর্ব পাকিস্তান ছিল 4%। নৌবাহিনীর পদস্থ কর্মকর্তার ক্ষেত্রে ছিল 81% এবং পূর্ব পাকিস্তানের ক্ষেত্রে ছিল 19%। নৌবাহিনী অন্যান্য প্রদেশের ক্ষেত্রে ছিল 91% এবং পূর্ব পাকিস্তানে ছিল 9%। প্রত্যেকটা পদেই, তাই না, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এখানে আমরা বৈষম্য দেখতে পাচ্ছি। এবার সারণিক খতে বলা হচ্ছে, দেখো, যে 1955 থেকে 1960 সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তান পায় 500 কোটি টাকা, সেখানে পূর্ব পাকিস্তান পায় মাত্র 113 কোটি টাকা। অন্যদিকে দেখো, 1960 থেকে 1965 সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তান পায় 22,230 কোটি টাকা, যেখানে পূর্ব পাকিস্তান পায় মাত্র 6,480 কোটি টাকা। আচ্ছা, এই যে উদ্দীপকটি, এই উদ্দীপকের ভিত্তিতেই তোমাদেরকে ক, খ, গ, ঘ 4টি প্রশ্নের উত্তর করতে হবে। দেখো, এই 4টি প্রশ্নের উত্তর আমরা ইতিমধ্যেও করে রেখেছি খুবই সহজ এবং সাবলীল ভাষায়। তোমরা চাইলেই সেটি খুব সুন্দর করে এখান থেকে পড়ে ফেলতে পারো। দেখো, 1 নং সৃজনশীল প্রশ্ন উত্তর। তো এখানে ক নম্বর যে প্রশ্নটি তোমাদের রয়েছে বইয়ে, দেখো, পাকিস্তানি শাসন আমলে বাঙালিদের জাতীয় মুক্তির প্রথম আন্দোলনের নাম কি ছিল? ক, উত্তর, পাকিস্তানি শাসন আমলে বাঙালিদের জাতীয় মুক্তির প্রথম আন্দোলনের নাম ছিল ভাষা আন্দোলন। এরপর এখানে খ নম্বর যে প্রশ্নটি তোমাদের বইয়ে রয়েছে, দেখো, যে 1969 সালের গণ অভ্যুত্থানের ঐতিহাসিক প্রভাব কি? উত্তরটি তোমরা দেখে নাও। 6 দফা দাবিতে বাঙালির সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির কথা উল্লেখ থাকায় একে বাঙালির মুক্তির সনদ বলা হয়। 1966 সালের 5 থেকে 6 ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের এক সম্মেলনে আওয়ামী লীগের তদন্তীন সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি তুলে ধরেন। এতে বাঙালির চরম প্রত্যাশিত স্বায়ত্তশাসনের জোর দাবি উত্থাপন করা হয়। এই দাবিগুলোতে প্রত্যক্ষভাবে স্বাধীনতার কথা বলা না হলেও তা বাঙালিকে স্বাধীনতার মন্ত্রের উজ্জীবিত করে। এই কারণে 6 দফাকে বাঙালির মুক্তির সনদ বলা হয়। এরপর গ নম্বর যে প্রশ্নটি তোমাদের বই রয়েছে, গ নম্বর প্রশ্ন, দেখো, সারণী ক থেকে পাকিস্তানের শাসক গোষ্ঠী যে বৈষম্য ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। উত্তর, সারণী কতে প্রতিরক্ষা ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের বৈষম্য চিত্র ফুটে উঠেছে। 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে এর দুটি অংশ অর্থাৎ পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য বৃদ্ধি পেতে শুরু করে। পাকিস্তানের মোট জনসংখ্যার 56% ছিল বাঙালি, তবুও রাষ্ট্র পরিচালনার, প্রশাসনিক দায়িত্ব পালন, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকারের ভোগসহ সব ক্ষেত্রে বাঙালির প্রতি পাকিস্তান ও শাসক গোষ্ঠীর শোষণমূলক নীতি বজায় ছিল। প্রতিরক্ষা খাতেও এর ব্যতিক্রম ছিল না। এরপরে বলছে, দেখো, সারণী ক এ প্রতিরক্ষা বিভাগে নিয়োজিত পশ্চিম ও পূর্ব পাকিস্তানের কর্মকর্তা এবং সৈনিকদের সম্পর্কে তথ্য তুলে ধরা হয়েছে।
পাকিস্তানের প্রতিরক্ষা বিভাগের স্থল, নৌ ও বিমান বাহিনীতে বাঙালির নিয়োগ পদোন্নতর ক্ষেত্রে চরম বৈষম্য বিরাজ করছিল। মোট অফিসারদের মাত্র ৫% সেনা কর্মকর্তা ছিল বাঙালি, অথচ ৯৫% ছিল পশ্চিম পাকিস্তানি। এরপরে দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আবার সাধারণ সৈনিকদের ক্ষেত্রে ৯৬% ছিল পশ্চিম পাকিস্তানি, আর পূর্ব পাকিস্তানিরা ছিল মাত্র ৪%। এছাড়াও নৌবাহিনী উচ্চপদস্থ কর্মকর্তাদের ৮১% ছিল পশ্চিম পাকিস্তানি, অন্যদিকে বাঙালি ছিল ১৯%। এছাড়াও নৌবাহিনীর অন্যান্য পদে মাত্র ৯% ছিল পূর্ব পাকিস্তানি, যেখানে পশ্চিম পাকিস্তানিরা ছিল ৯১%। অথচ জনসংখ্যার দিক থেকে তারা ছিল অনেক কম। তাই বলা যায় সারণী ক-তে প্রতিরক্ষা খাতে পশ্চিম ও পূর্ব পাকিস্তানের মধ্যে বিদ্যমান বৈষম্যর চিত্র ফুটে উঠেছে। তোমরা কিন্তু খুব সহজেই উদ্দীপক থেকে এই তথ্যগুলো দিয়ে খুব সহজে এই প্রশ্নটির উত্তর করে ফেলতে পারবে। এরপর ঘ নম্বর যে প্রশ্নটি রয়েছে, দেখো ঘ, সারণী খ প্রদর্শিত বৈষম্যর পরিপ্রেক্ষিতে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতির প্রকৃত অবস্থা মূল্যায়ন করো। উত্তরটি তোমরা দেখে নাও, নিশ্চয়ই দেখতে পাচ্ছ আশা করি। আচ্ছা, উত্তরটি যদি আমরা দেখি, দেখো প্রদত্ত সারণী খ এ প্রদর্শিত বৈষম্যর প্রেক্ষিতে পশ্চিম ও পূর্ব পাকিস্তানের মধ্যকার অর্থনৈতিক বৈষম্য ছিল ভয়াবহ। পাকিস্তান সরকারের বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব বাংলার চেয়ে পশ্চিম পাকিস্তান অর্থনৈতিকভাবে অনেক বেশি সুবিধাজনক অবস্থানে ছিল। যেমন ১৯৫৫ থেকে ৫৬, আবার এখান থেকে ১৯৫৯ থেকে ৬০ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তান মোট বাজেট বরাদ্দের ১১৩ কোটি ৩,৮০,০০০ টাকা লাভ করেছিল। অন্যদিকে পশ্চিম পাকিস্তান পেয়েছিল ৫০০ কোটি টাকা। আচ্ছা, এরপরে দেখো একইভাবে ১৯৬০ থেকে ৬১, আবার এই ১৯৬০ থেকে ৬১ থেকে ১৯৬৪ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল ৬৪৮ কোটি টাকা, আর পশ্চিম পাকিস্তানের জন্য তা ছিল ২২,২৩০ কোটি টাকা। ফলে ব্যবসা, বাণিজ্য, শিল্প, উৎপাদন, কৃষি সহ অর্থনৈতিক সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের চাইতেও কয়েক গুণ পিছিয়ে পড়ে। সারণী খতে প্রদর্শিত তথ্য মূলত পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার অর্থনৈতিক বৈষম্যের চিত্র প্রকাশিত হয়েছে। আচ্ছা, এরপরে দেখো প্রকাশিত হয়েছে। আচ্ছা, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে চরম বৈষম্য বিরাজমান ছিল। শাসক গোষ্ঠীর এ ধরনের বৈষম্যমূলক নীতির ফলে পূর্ব বাংলার মধ্যবিত্তের বিকাশ মন্থর হয়ে পড়ে। বাঙালিরা অর্থনৈতিকভাবে দুর্বল হতে থাকে। ফলে ব্যবসা, বাণিজ্য, শিল্প, উৎপাদন, কৃষি সহ অর্থনীতির সব ক্ষেত্রে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের চেয়ে কয়েক গুণ পিছিয়ে পড়ে। সুতরাং সারণী খ এ প্রদর্শিত তথ্যের আলোকে বলা যায় স্বাধীনতা পূর্ববর্তী সময়ে বাঙালি পাকিস্তানি শাসক গোষ্ঠী দ্বারা চরম অর্থনৈতিক বৈষম্যর শিকার হয়েছে। এরপর দেখো আমরা তোমাদের বইয়ে যদি ২ নম্বর সৃজনশীলটি দেখি, ২ নম্বর সৃজনশীল একটা চিত্র রয়েছে। হ্যাঁ, দেখো এখানে আমরা চিত্রে যদি লক্ষ্য করি, এখানে বিভিন্ন শতাংশের হার দেওয়া রয়েছে, তাই না? বিভিন্ন শতাংশের হার দেওয়া রয়েছে এবং তফাৎগুলো দেখানো হয়েছে। আচ্ছা, তো চলো এই ২ নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটিও আমরা দেখে নিই। আচ্ছা, দেখো ২ নম্বর সৃজনশীলের প্রথম যে প্রশ্নটি রয়েছে, ক নাম্বার, কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়? কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়? উত্তরটি দেখে নাও, ১৯৫৩ সালের ১৪ নভেম্বর যুক্তফ্রন্ট গঠিত হয়। এবার খ নম্বর যে প্রশ্নটি, বাঙালি জাতীয়তাবাদ বলতে কি বোঝায়? বাঙালি জাতীয়তাবাদ বলতে কি বোঝায়? খ নম্বরের উত্তরটিও এই যে আমরা খুব সহজ করে করেছি, দেখো নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো খ নম্বর উত্তরটি, বাঙালির জাতীয়তাবাদ বলতে বাঙালির নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, বুদ্ধি বৃত্তি তথা নিজস্ব জাতিসত্ত্বকে বোঝায়। বাঙালি জাতীয়তাবাদ আমাদের ঐক্যবদ্ধ করে এবং নিজেদের আত্মপরিচয়ে রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি গড়ে তোলার গুরুত্ব উপলব্ধি করাতে থাকে। বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলন সবাইকে ঐক্যবদ্ধ করে ভাষাকেন্দ্রিক এই ঐক্যই জাতীয়তাবাদের মূল ভিত্তি রচনা করে, যা পরবর্তী সময়ে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার গ নাম্বার দেখো, ৬ দফার কোন দাবি চিত্র কয় প্রদর্শিত তথ্যের আলোকে উত্থাপিত হয়েছিল তা ব্যাখ্যা করো। তোমরা যদি চিত্রটি একটু খুব ভালো করে দেখো, তাহলে সেখানে কিন্তু ৬ দফা দাবির চিত্রটিকে ফুটে তোলা হয়েছে, সেটি কিন্তু খেয়াল করতে পারবে। দেখো উত্তরটি, চিত্র ক এ আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী গঠন করার ক্ষমতা দেওয়ার দাবি উত্থাপিত হয়েছিল।
পূর্ব বাংলার জনগণের প্রতি পাকিস্তান রাষ্ট্রের চরম বৈষম্যমূলক আচরণ ও অবহেলার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গভীর ও সুস্পষ্ট রূপ লাভ করে 6 দফার স্বায়ত্তশাসনের দাবিনামায় পাকিস্তানের সেনাবাহিনীর স্থল নৌ ও বিমান বাহিনীতে বাঙালিদের নিয়োগ ও পদোন্নতির পাকিস্তানের সেনাবাহিনীর স্থল নৌ ও বিমান বাহিনীতে বাঙালিদের নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্য বিরাজ করছিল। আচ্ছা, এরপরে দেখো। আচ্ছা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের জনগণের অধিকার রক্ষার জন্য 6 দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে অঙ্গরাজ্যগুলোকে আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী গঠন করার ক্ষমতা দেওয়ার দাবি উত্থাপিত হয়েছিল। চিত্র কথায় দেখা যায়, পূর্ব পাকিস্তানে কেন্দ্রীয় সিভিল সার্ভিস ও ফরেন সার্ভিস পদে বাঙালি ছিলেন 16 ভাগ ও 15 ভাগ, আবার স্থল বাহিনীর অফিসার পদে 5 ভাগ এবং পাইলট ও বিমান বাহিনীর পদে মাত্র 11 ও 4 ভাগ বাঙালি ছিলেন। অন্যদিকে পশ্চিম পাকিস্তানের কেন্দ্রীয় সিভিল সার্ভিস পদে 84 ভাগ, ফরেন সার্ভিস ও স্থল বাহিনীর পদে 85 ভাগ ও 95 ভাগ এবং পাইলট ও বিমান বাহিনীর অফিসার পদে 89 ভাগ ও 96 ভাগ কর্মকর্তা নিযুক্ত ছিলেন। আচ্ছা, এই ছিল গ নম্বর প্রশ্নটি। এরপর ঘ নম্বর প্রশ্নের উত্তরটি আমরা একটু দেখি। দেখো, ঘ নম্বর যে প্রশ্নটি আছে এখানে দেখো, চিত্র খ এ প্রদর্শিত বৈষম্যের কারণে 6 দফা দাবি তোলা হয়েছিল। তুমি কি এ বক্তব্যের সাথে একমত? উত্তর, চিত্র খ এ প্রদর্শিত অর্থনৈতিক বৈষম্যের কারণেই 6 দফা দাবি তোলা হয়েছিল। আমি একমত। 6 দফা পূর্ব পাকিস্তানের জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক সহ সকল অধিকারের কথা তুলে ধরে। আইয়ুব সরকার একে বিচ্ছিন্নবাদী কর্মসূচি হিসেবে আখ্যায়িত করে। এ কর্মসূচি বাঙালির জাতীয় চেতনামূলক মূল্যে বিস্ফোরণ ঘটায়। এতে প্রত্যক্ষভাবে স্বাধীনতার কথা বলা না হলেও এ 6 দফা কর্মসূচি বাঙালিদের স্বাধীনতার মন্ত্রে গভীরভাবে উজ্জীবিত করে। আচ্ছা, এরপরে দেখো, পাকিস্তান সরকার বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব বাংলার চেয়ে পশ্চিম পাকিস্তান অনেক বেশি অর্থনৈতিক সুবিধা লাভ করেছিল। 1955 থেকে 1956 থেকে আর 1959 থেকে 1960 অত বছর পর্যন্ত পূর্ব পাকিস্তান লাভ করেছিল মোট বাজেটের বরাদ্দের মাত্র 113,03,80,000 টাকা। অপরদিকে পশ্চিম পাকিস্তানে পেয়েছিল 500 কোটি। চিত্র খ এ পূর্ব পাকিস্তান উন্নয়নের কাজে বৈদেশিক মুদ্রা পেয়েছিল মাত্র 20 ভাগ। অপরদিকে পশ্চিম পাকিস্তান পেয়েছিল 80%। একইভাবে পূর্ব পাকিস্তান মার্কিন সাহায্য পেয়েছিল 34% এবং পশ্চিম পাকিস্তান পেয়েছিল 66 ভাগ। এছাড়া অন্যান্য বৈদেশিক সাহায্য 4%, শিল্পায়নের কর্পোরেশনে 42%, শিল্প ঋণ ও বিনিয়োগ এবং শিল্প উন্নয়ন ব্যাংকের ক্ষেত্রে বরাদ্দ ছিল। দেখো, বরাদ্দ ছিল বরাদ্দ ছিল মাত্র 20 থেকে 24%। হ্যাঁ, আমি দুঃখিত। অন্যদিকে পশ্চিম পাকিস্তানে অন্যান্য বৈদেশিক সাহায্য 4%, শিল্প ঋণ ও বিনিয়োগে 80% এবং শিল্পোন্নয়ন ব্যাংকের ক্ষেত্রে বরাদ্দ ছিল 73%। আচ্ছা, পূর্ব পাকিস্তানের জনগণ নিজেদের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং রাজনৈতিক অধিকার রক্ষার জন্য স্বায়ত্তশাসনের গুরুত্ব নতুনভাবে উপলব্ধি করে। তাই উপরোক্ত ঘটনাবলী এবং আইয়ুব খানের নিপীড়নের পটভূমিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তির সনদ হিসেবে 6 দফা দাবি তুলে ধরেন। এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমি আরও বেশ কিছু তোমাদের পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ কিছু সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন আমি আমাদের লার্নফ্লুয়েন্সি ফেসবুক গ্রুপে দিয়ে দেবো। তোমরা চাইলে সেখানে যুক্ত হয়ে দেখে নিতে পারো। গ্রুপটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।